এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সাথে। নমস্কার, আপকি আদালতে আপনাদের স্বাগত। আপকি আদালতে আজ পেশ করতে চলেছি ক্রিকেট জগতের এমন এক উজ্জ্বল নক্ষত্রকে, যিনি 13 বছর ধরে গোটা বিশ্বে নিজের খ্যাতি অর্জন করেছেন, সকলের মনোরঞ্জন করেছেন। এক এমন ব্যাটসম্যান, উনি যখন ময়দানে নামেন তখন বিশ্বের তাবড় তাবড় বোলারদের হার্টবিট বেড়ে যায়, আর যখন তিনি তার রিদিমে থাকেন তখন তার ব্যাট দিয়ে যে বলটা মারেন সেটা বাউন্ডারির ওপারে চলে যায়। প্লিজ ওয়েলকাম ক্রিকেট ইতিহাসের অন্যতম নক্ষত্র বীরেন্দ্র সেহবাগ। আর এই করতালি চলতে থাকুক, কারণ এখন আমি আমন্ত্রণ জানাতে চলেছি আপকি আদালতে আজকের জাজ, ক্রিকেট জগতের আরও একজন বড় নক্ষত্র, টেস্ট প্লেয়ার, সিলেক্টর আর বর্তমানে কমেন্টেটর যশপাল শর্মাকে। আর আপকি আদালতে আজকের মোকদ্দমা শুরু করার আগে, অভিযোগ আর প্রশ্নমানের সম্ভার নিয়ে আসার আগে আজকের জাজ যশপাল শর্মার কাছে অনুমতি চাইব আজকের মামলা শুরু করার জন্য। আজকের মোকদ্দমা শুরু করা হোক। আপকি আদালতে প্রথম অভিযোগ বীরেন্দ্র সেহবাগের উপর। আপকি আদালতে বীরেন্দ্র সেহবাগের ওপর অভিযোগ হলো যে ইনি ভীষণ রকম জেদি মানুষ। আপনার মা এটা বলেছেন আপনার যখন 2 বছর বয়স খুব কাঁদতেন, আর যতক্ষণ না ক্রিকেটের ব্যাট আর বল হাতে পেতেন ততক্ষণ আপনি থামতেনই না। দেখুন, যখন আমার বয়স 2 বছর ছিল তখন আমি জানতাম না যে আমি এরকম কিছু করতাম, কিন্তু যদি আমার মা এটা বলে থাকে তাহলে আমি করতাম হয়তো। কারণ একটা বাচ্চা যখন কাঁদে তখন তার মা জানে তাকে কি করে চুপ করাতে হয়, আর সে যখন কোনো জিনিসের জন্য কাঁদে তখন সেটা ছাড়া তাকে চুপ করানোই যায় না, তাই সেই জিনিসটা তার হাতে তুলে দেওয়াটাই স্বাভাবিক। একটা ঘটনা যেটা আমার নিজেরই মনে আছে একটু আধটু, সেটা হলো যে আমি আমার মায়ের সাথে বাজারে যাচ্ছিলাম, আর রাস্তায় একটা চশমাওয়ালা, সে সময় কি হতো, একটা লাঠির ওপর চশমা ঝুলিয়ে বিক্রি করতো, ওইভাবে দাঁড়িয়েছিল। তাই আমি ওই চশমার জন্য অনেক কেঁদেছিলাম। তাই যখন আমি বাড়ি ফিরে আসি আমার কাকা আমাকে ওখানে ফেরত নিয়ে যায় ওই চশমাওয়ালা থেকে চশমা কিনে দিতে। ওই আমার যত ছোটবেলা ছবি রয়েছে সেই সব কটা ছবিতে ওই বড় কালো চশমা পরেছিলাম। তখন হয়তো আমার 5 বা 6 বছর বয়স হবে, সেটা আমার মনে আছে। কিন্তু 2-2.5 বছর বয়স আমি ব্যাট বলের জন্য কেঁদেছিলাম, এটা যদি উনি বলে থাকেন তাহলে হয়তো সত্যিই হবে। কিন্তু এই যে জেদের অভ্যেসটা ছিল সেটা কি আজও আছে? দেখুন, যদি কারণটা ভালো হয় তাহলে জেদি হওয়াটাই স্বাভাবিক। এখনো কি আপনি জেদি? যদি জেদ থাকে যে আপনি আপনার দেশের জন্য খেলতে চান তাহলে সেই জেদটা তো ভালো। যদি জেদ থাকে যে আপনি ইংরেজদেরকে ধোলাই করবেন সেই জেদটা তো ভালোই, কিন্তু যদি খারাপ জেদ তাহলে সেটাতে লাভ নেই। ভালো জেদ। আচ্ছা, এটা বলুন, এটা খারাপ জেদ নাকি ভালো? ক্রিকেটের যেসব এক্সপার্ট আছেন ওনারা সবসময় আপনাকে বলেছেন তোমার স্টাইলটা একটু ঠিক করো, কিছু বল তুমি ছেড়ে দাও, কিছু শট কম মারো, পাটাকে মুভ করো, কিন্তু কখনো কারোর উপদেশ আপনি নেননি। কিন্তু এটা তো ফালতু জেদের ব্যাপার হয়ে গেল, ওসব ফালতু কথা ছিল। কারণ আমি এসব কারণ আমি এটা বিশ্বাস করি যে যদি আমি ক্রিকেটটা খেলি আর আমি যেই খেলাটা খেলি যেটাতে আমি সফলতা পেয়েছি সেটা আমার থেকে ভালো করে আর কে জানতে পারে। তাই লোকেরা নিজের ওপিনিয়ন দিয়ে থাকে, নিজের উপদেশ দিয়ে থাকেন, কিন্তু ভালো খেলোয়াড় হলো সে যে সেই উপদেশগুলোর মধ্যে একটা উপদেশ নেয় আর নিজের ব্যাটিংয়ে ইমপ্লিমেন্ট করে থাকে, আর সেটাতে সে পরে সফলতা পায়। যেমন আমি অনেক উপদেশ পেয়েছি, কিন্তু সবচেয়ে ভালো উপদেশ আমার যেটা মনে হয়েছে যে শ্রীকান্ত আর সুনীল গাভাস্কারের ছিল। উনি এটা বলেছিলেন যে আপনি লেগ স্ট্যাম্পের বাইরে দাঁড়িয়ে থাকেন আর আপনি বলের থেকে অনেক দূরে চলে যান, তাই জন্য আপনি অনেকবার অফ স্ট্যাম্পের বাইরেও বলে আউট হয়ে যান। তাই উনি বলেছিলেন যে আপনি মিডিল অফে দাঁড়ান, আপনি বলের কাছে থাকলে বেশি রান করতে পারবেন, আরও বেশি মারতে পারবেন। আর তেমনই আমি শুরু করলাম। তারপর আমি অনেক বেশি রান, 150, 200, আর আমার মনে হয় 6টা ডাবল 100 আর 2টো ট্রিপল সেঞ্চুরি বানিয়েছি। তাই এটা একটা
এটা একটা ভালো উপদেশ ছিল যেটা আমায় শ্রীকান্তজি আর সুনীল গাভাস্করজির থেকে পেয়েছিলাম। এছাড়াও অনেক উপদেশ পেয়েছিলাম, পাটা ঘোরাও, এটা করো, ব্যাট কিভাবে ধরো, সেসব ফালতু ছিল। কারণ আমি জানতাম যে ব্যাটিংটা ছিল সেটা এসবের জন্য তৈরি ছিল না। আমার ব্যাটিংয়ে বল দেখো আর পেটাও। অনেকে তো এটাও বলে, যেমন সলমান খানের ওই ডায়লগটা ছিল না, জব मैं কমিটমেন্ট কর লেতা হুঁ তো আপনি আপকা ভি নেই শুনতা। তাই যখন সেহবাগ ঠিক করে ফেলেছে এই বোলারকে মারতে হবে, তখন নিজের কথাও শুনবে না। দেখুন, আমি এটা বিশ্বাস করি যে বলের কাজ হলো বাউন্ডারি পার হওয়া, আর আমাদের ব্যাটসম্যানদের কাজ হলো তার গন্তব্যে পৌঁছে দেওয়া। তাই আমি সেটাই করেছি নিজের ব্যাটিংয়ে। যখনই আমি সুযোগ পেয়েছি 4 বা 6 মারার, আমি সেই সুযোগে হাতছাড়া করিনি। আর একটা জিনিস হচ্ছে, যখন আমি নতুন ওপেনার হয়েছিলাম তখন আমার মনে হয়েছিল যে ফাস্ট বোলিংয়ে নতুন বলের, তাই ওই ভয়কে জয় করতে আমি মারতে শুরু করলাম, যাতে ওই ভয়টা ওই বোলারদেরও একটু হোক। শুধু ব্যাটসম্যানদের মধ্যে কেন থাকবে সেই ভয়? বোলারদেরও তো ভয়টা থাকা উচিত, তাই না? কিন্তু এক্সপার্টরা তো বলে বেশি পেঠানো কখনো কখনো ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। 2003-এর ওই ম্যাচটা মনে পড়ে? 195 করে ফেলেছিলেন, তারপর তেন্ডুলকর আপনাকে কি বলেছিলেন? হ্যাঁ, মানে ১৯৫ বানিয়েছিলাম আমি গোটা একদিনে, আর যখন ৬ মারতে গেছিলাম ১৯৫ করে আউট হয়ে গেলাম, ২০০ করতে পারিনি। আর আমার পরের সিরিজটাই পাকিস্তানের ছিল, যখন সচিন তেন্ডুলকরের সাথে ব্যাটিং করছিলাম, যখন আমি ১৯৪তে পৌঁছালাম, তখন উনি আমায় মনে করলেন যে গতবার তোমার ১৯৫তে আউট হওয়ার টেস্ট ম্যাচটা হেরে গেছিলাম, তাই মেক শিওর যাতে এবারে অন্তত আউট না হয়ে যাও, ১৯৪ রানে ২০০ বা ২৫০ রান বানাও, যাতে আমাদের টিম বেশি রান করতে পারে আর ম্যাচটা জেতে। তাই আমি সেদিন ওনার কথা শুনেছিলাম, আর ২০১ রান করে আর ৩ রান করে করলাম। আর যখন আমি ২৯৪তে পৌঁছালাম, তখন আমি ওনাকে বললাম, হয়তো এবার আমার ভালো পজিশনে রয়ে গেছি, এবার আমি ৬ মেরেই ৩০০ বানাবো। তাই যেমনটা আমি বললাম, কখনো কখনো কারোর কথা শুনে নেওয়া উচিত যদি সে আপনার ভালোর জন্য বলছে। তাই সেই সময় সচিন তেন্ডুলকর ভালোর জন্যই বলেছিল যে ১৯৪তে মেরে আউট হয়ে যেও না, আর সেই জন্যই হয়তো আমি ৩০০ রান করতে পেরেছিলাম। কিন্তু বোলারদের মনে খুব ভয় ঢুকে গিয়েছিল। সাদিক মাহমদ, যিনি পাকিস্তানের ওপেনিং ব্যাটসম্যান ছিলেন, একদিন ওনার স্টেটমেন্ট আমি দেখলাম, উনি বলেছিলেন যে যখন সেহবাগ কোনো ময়দানে নামেন, এমন মনে হয় যেন কোনো সন্ত্রাসবাদী এসে গেছে। দেখুন, মানে এই ধরনের কমেন্টস অনেক শুনেছি আমি, কিন্তু আতঙ্কবাদীটা আমি একেবারেই শুনিনি। ডেঞ্জারাস, ডিস্ট্রাকটিভ, জল্লাদ, এসব শুনেছি, কিন্তু আতঙ্কবাদী এটা তো আমি প্রথমবার শুনছি আমার ক্রিকেট হিস্ট্রিতে। নিশ্চয়ই দেখেছেন আপনি শোয়েব আখতারের বলকে খুব পেটাচ্ছেন। হ্যাঁ, একদম। ও আমায় নিয়ে খুব বিরক্ত বোধ করছিল, কারণ আমার ব্যাটিং এভারেজ যদি শুধু পাকিস্তানের দেশের বার করি, সেটা ৯০ বা ১০০-তে দাঁড়াবে টেস্ট ম্যাচগুলোতে। তাই হয়তো উনি এরকম কমেন্টস আমার করে ফেলেছে। আমিও উইশ করছিলাম যে আমরা কেন ২০০৬ পরে পাকিস্তানের সাথে হোম সিরিজ বা অ্যাওয়ে সিরিজ খেলিনি, কারণ আমি যদি পাকিস্তানের সাথে দুটো সিরিজ খেললে হয়তো ১০,০০০ রানও করে ফেলতাম, কারণ এখন আমার রান ৮৫৮৬। তাই যদি ওই দুটো সিরিজ খেলা হতো, তাহলে ৪০০, ৫০০ রান যোগ করলে আরও ১০০০টা রান আমার হতেই পারত। কিন্তু শোয়েব আখতারকে শুধু আপনি একাই পেটাননি, সচিন তেন্ডুলকরকে দিয়েও প্রচুর পেটাই করিয়েছিলেন। দেখুন, ওই ঘটনাটাই এমন ঘটেছিল, যখন উনি আমায় রাউন্ড দ্য উইকেটে গিয়ে বাউন্সার মারা শুরু করলেন, বারবার বলতে লাগলেন যে হুক মার। আমি জীবনে কখনো হুক বা পুল শট মারিনি, আর না আমার ওটা স্ট্রেংথ ছিল। তাই আমি ওকে বললাম যে সচিন তেন্ডুলকর স্ট্রাইকে আছে ভাই, ও যখন স্ট্রাইকে আসবে তুই তখন ওকে বাউন্সার দিস, ও তোকে হুক মেরে দেখিয়ে দেবে। পরের ওভারে যখন ওনার স্ট্রাইকে এলো, তখন বাউন্সার মারে আর সচিন একটা হুক মারে, ৬ হয়। তখন আমি ওকে গিয়ে বললাম যে দেখ, তোর ইচ্ছেটা পূর্ণ হয়েছে তো, তাই বাবাই হয় আর ছেলেই হয়। আর সৌরভ গাঙ্গুলি বলেছেন যে ৩২৫ রানের টার্গেট ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। ওনার মনে মনে ভয় ছিল যে কিভাবে টার্গেট সম্পূর্ণ করবেন, আর উনি বলছেন যে সেহবাগ সেই সময় সিটি বাজাচ্ছিল। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এটা আমি বিশ্বাস করতাম যে আপনি নিজের ওপরই বিশ্বাস না করলে অন্যরা আপনাকে কিভাবে বিশ্বাস করবে। তাই আমি অনেক কনফিডেন্ট ছিলাম, নিজের ওপর পুরো বিশ্বাস ছিল যে আমরা ইংল্যান্ডের মতো টিম যদি ৩২৫ বানাতে পারে, তাহলে তো আমরা ওদের থেকে অনেক ভালো, আমাদের খেলোয়াড়গুলো ভালো, আমরা এত ওয়ানডে ক্রিকেট খেলতাম ওই সময়, ইংল্যান্ড তো কখনোই খেলতো না। আর আমি বললাম উইকেট তো এত ভালো, আর ইংল্যান্ড যদি আগে ব্যাটিং করে ৩২৫ করে ফেলতে পারে, আমি বললাম আমরা তো হেসে খেলে বানিয়ে দেবো। তাই আমি সিটি বাজাতে শুরু করলাম। কিন্তু আপনার একটুও ভয় লাগছিল না? স্যার, ভয় কিসের জন্য? মানে বল লেগে যাওয়ার ভয় লাগতো, যে লেগে যেতে পারতো যদি ফ্লিনটপ রেগে যায় বা হার্মিসন,
তাহলে তারা আমাকে বল মারতে পারতেন, মানে আমার বুকে বা হেলমেটে। সেটার ভয় ছিল, কিন্তু এটা ছিল না যে আমরা হারবো, কারণ আমরা জানতাম যে ইংল্যান্ড এত বছর ধরে আমাদের উপর শাসন করেছে, এবার আমাদের সময় এসেছে ওদের উপরে শাসন করার। যারা ইংরেজ যারা ছিল তারা এতদিন ধরে আমাদের উপর শাসন করে চলে গেছে, এবার আমাদের সময় এসেছিল যে আমরা ওদের শাসন করবো। তাই হয়তো আমি ওদের দেখানো রাস্তাতেই হেঁটেছি, যেমন ভাবে আমাদেরকে পেটাই করে আমাদের উপর শাসন করেছে, তেমনি ওদেরকে পেটাই করে ওদের উপর শাসন করার চেষ্টা করেছি। ওয়ানডেতে আপনি 219 করে দুর্দান্ত ইনিংস খেললেন, সেটা দুর্দান্ত ইনিংস ছিল। সুরেশ রায়না আপনার সাথে খেলছিল। সুরেশ রায়না বলেছিলেন যে আমি তো চিন্তায় পড়ে গেছিলাম, কিন্তু বীরেন্দ্র সেহবাগ কিশোর কুমারের গান গাইছিল। দেখুন স্যার, গান গাওয়াটা, আমি কেন গান গাই এর পেছনে একটা লজিক আছে। কারণ আপনি যখন কোনো কাজ করতে গেলে নেগেটিভ চিন্তা মনের মধ্যে ঘোরে, নেগেটিভ চিন্তা ভাবনা থেকে কি করে দূরে থাকা যায়, কারণ আপনি যদি কোনো নেগেটিভ চিন্তা ভাবনার মধ্যে থাকেন তাহলে আউট হতে পারেন। তাই এই জন্য আমার কাছে কোনো উপায় ছিল না এগুলো থেকে দূরে থাকার জন্য, তাই গান গেয়েছিলাম। গান গাওয়ার জন্য আপনাকে লিরিক্সটা জানতে হবে, তার টিউনটা জানতে হবে, তার সুরটা জানতে হবে, আর এত কিছু যদি আপনি এত কিছু ভাবেন তাহলে নেগেটিভ চিন্তা আসবেই না মাথায়। তাই যেই বলটা ছোড়া হতো আমি গান গাওয়া শুরু করতাম, আর বলটা আসলে আমি মেরে দিতাম। কোন গানটা গাইতেন ওনার ওটাই জিজ্ঞেস করছিলেন। আমার প্রিয় গান হলো কিশোর কুমারের চলা যাতা হুঁ কিসি কি ধুন মে ধড়কতে দিল কে তরানে লিয়ে। আচ্ছা, আমি ভাবলাম যে আপনি গাইবেন যে বচনা এহসানো আব মে আ গয়া। স্যার ওই গানটাও আমি গেয়েছি, কারণ যখন এই সিনেমাটা বেরোয় আর ওই গানটা হিট করে তখন ড্রেসিং রুমে সেই গানটাই চলতো যে গানটা হিট ছিল। তো যখন এই গানটা বাজছিল তখন এটা সুর মুখস্থ করেছি, লিরিক্সটা মুখস্থ করেছি, আর ভেতরে গেলাম আর ওই গানটা গাইতে গাইতে। বলেন না তো বচনা এ পাকিস্তানিও লো মে আ গয়া। না স্যার, সমস্ত পাকিস্তানিওকে বলাটা ভুল হবে, সমস্ত বোলারদের বলা উচিত যে বচনা এই বোলারও মে আ গয়া। হ্যাঁ, সবার মনে আছে মেন্ডিসকে আপনি যেভাবে পিটিয়েছিলেন শ্রীলঙ্কার ইনিংসটাতে। ভারতের একের পর এক ব্যাটসম্যান আউট হয়ে যাচ্ছিল, 8 জন মিলে ডবল ডিজিটে পৌঁছতে পারেননি। ওই খেলাটাতে আমার একটা ঘটনা মনে আছে যে আমরা 175তে একজন আউট হয়েছিলাম, গৌতম গম্ভীর আউট হয়েছিল, আর 184তে 4 জন আউট হয়ে গিয়েছিল। তারপর লক্ষ্মণ ব্যাটিং করতে আসে। তাই যেই লক্ষ্মণ ব্যাটিং করতে আসে আমি বললাম, লক্ষ্মণ তুমি মেন্ডিসকে খেলবে না, আমি খেলবো। তখন ও বললো, কেন, তুমি অলরেডি 4 বার আউট হয়েই গেছো, 5ম বার হইতে চাইছো নাকি? তখন ও ওই কথাটা খুব সেনে হেসে দেয়, আর ও বললো যে না, আমি খেলবো, আমি এখন জেনে গেছি যে মেন্ডিসকে কিভাবে খেলতে হয়। আর ও 5ম বার আউট হয়ে গেল, আর 6ষ্ঠ বারও আউট হলো। তাই এখন অবধি হয়তো লক্ষ্মণ জানে না যে ও মেন্ডিসকে কিভাবে খেলবে। তাই সে সময় আমি চেষ্টা করেছিলাম যাতে আমাদের একটা ভালো পার্টনারশিপ জমে যাক, তাই লক্ষ্মণকে কম মেন্ডিসের বল খেলতে দিয়েছি। কিন্তু মেন্ডিস, আমার মনে হয় যে আমি মেন্ডিসকে ভালোভাবে বুঝেছিলাম, ওর হাত দিয়ে কোন ডেলিভারিটা করে। যখন আপনি জানতে পেরে যান যে একজন বোলার কোন বলটা থ্রো করবে, তখন সেটা খেলতে হয়তো অতটা সমস্যা হয় না। কিন্তু যখন ব্যাটসম্যান জানতে পারেন না যে কোন বলটা আসতে চলেছে, তখন তার জন্য সমস্যা হয়ে যায়, যে কারণ সে ওয়েট করে যে বল উইকেটে ড্রপ খাবে, তারপর সে রিয়াক্ট করবে, সেক্ষেত্রে টাইম কম থাকে, আর তখন ভুল করে বসে আউট হয়ে যায়। প্রথম আপনি ফাস্ট বোলিং করলে খুবই সমস্যায় পড়তেন। প্রথম ম্যাচ তো একদম আউট হয়ে গেছিলেন। সেই সময়ও শোয়েব আখতার ছিল প্রথম ম্যাচে। হ্যাঁ, তাহলে তারপরেও আপনি সেই জন্য ওকে আমি বেশি করে পিটিয়েছি পরে, যখন আমি ওকে পেয়েছিলাম, যে তুই আমাকে প্রথম ম্যাচ আউট করেছিলি, তাই সেটার বদলা এবার আমাকে নিতেই হবে। তাই যখন আমি নতুন টিমে এসেছিলাম, এতটা জোরে বল আমি জীবনে কখনো পাইনি, কারণ ডোমেস্টিক ক্রিকেটে যে ধরনের বলগুলো পেতাম সেগুলো 130, 135, কিন্তু যখন আমি ওখানে পৌঁছাম তখন শোয়েব আখতার 145, 150 গতিবেগে বল করতো, আর আমাকে উনি প্রথম বলই আউট করে দিয়েছিল। তাই যখন আমি ফিরে গেলাম তখন আমি একটা আইডিয়া বের করলাম যে এত জোরে বল কিভাবে খেলতে পারি। হয় সেরকম ফাস্ট বোলারকে নিয়ে আসি, যেটা ছিল না, নয়তো কি করতে পারি, পিচটাকে ছোট করে দেবো। যে বোলাররা 135-এ বল দিচ্ছে, তারা ছোট পিচে এই বল দেবে, মানে যেখানে 22 গজের পিচ ছিল সেটাকে 16 গজের করে দিলাম আমি। তাই তাদের স্পিডটা তখন বেড়ে যাবে, 135 থেকে 145, 150 হয়ে যাবে। তাই তখন আমি সময় কম পাবো রিয়াক্ট করার জন্য, আর সেটা দিয়ে আমি আমার ব্যাটিংটা ভালো করতে পারবো, আর জোরে বল খেলার অভ্যেসটাও হয়ে যাবে। প্রথমত আমি এই পদ্ধতিটা নিয়েছিলাম, আর দ্বিতীয়টা নিয়েছিলাম যে আমি সিমেন্টের পিচে জল ঢেলে দিতাম, আর সেই ভেজা পিচে প্র্যাকটিস করতাম, যাতে বলটা আরও স্কিড করে আরও জোরে আসে, আর আমার খেলাটা ভালো করতে সাহায্য করে। এই রকম পদ্ধতি আমি নিয়েছিলাম। ওই যে পাকিস্তানের মুলতানে 309 ইনিংসটা আপনি খেলেছিলেন, আপনি 100 বানিয়েছিলেন, সেটার সাহস কি করে পেলেন? পেটাচ্ছিলেন, শুধু পেটাচ্ছিলেন, কাউকে রেহাই দেননি।
না, সেটা সাহস আমি এভাবে পেয়েছি যে আমি যখন ১০০ রান করলাম তখন তারপর সচিন টেন্ডুলকার ব্যাটিং করতে নামে আর আমি ১টা-২টো ৬ মারলাম। তখন উনি বললেন যে, "এবার তুই একটাও ৬ মারবি না। আর যদি তুই ৬ মারিস তাহলে ব্যাট দিয়ে তোকে আমি পেটাবো।" তাই যাই হোক সে সময় একটু ভয় ছিল। কারণ আমি তখন সদ্য ঢুকেছি টিমে। তাই ভাবলাম হয়তো সচিন টেন্ডুলকার সত্যিই আমাকে পেটাতে পারে এটাও একটা নিউজ হয়ে যাবে। তাই আমি ১০০ রান থেকে ২৯৪ বা ৯৫ পর্যন্ত কোনো ছক্কা মারিনি। শুধু খেলেছিলাম নরমাল, ক্যাচ মিস হয়েছিল, রান করছিলাম আর ভিভিএস লক্ষ্মণের রেকর্ডটাও ভেঙে দিলাম ২৮১ তখন। আমার মনে হয়েছিল যে আমি ৩০০ রান করতে পারবো। আর যখন আমি ২৯৪-৯৫ তে পৌঁছালাম তখন আমি সচিনজিকে বললাম যে, "দেখুন এখন তো আমি ২৯৫ তে চলে এসেছি। যদি সাকলিন মুস্তাক বল করতে আসে তাহলে আমি ওকে ৬ মেরেই ৩০০ রানটা করব। তাতে আউট হলেও হয়ে যাব। কারণ ততক্ষণে আমরা ৬০০ রান করে ফেলেছিলাম।" তারপর তো সেটা ইতিহাস হয়ে যায়। আমি ছক্কা মারলাম ৩০০ করতে আর সেটা ৩০০ রান হয়েও গেল। সচিন তেন্ডুলকর সবসময় আপনার গাইডিং সোর্স ছিলেন? হ্যাঁ, কারণ আমি ক্রিকেট খেলাটা শুরুই করি শুধু সচিন টেন্ডুলকারকে দেখে। কারণ ৯২ এর ওয়ার্ল্ড কাপ থেকেই ক্রিকেট দেখা আমি শুরু করি। আর সেই সময় টেন্ডুলকার একজন বড় তারকা ছিলেন। উনার অনেক খ্যাতি ছিল। উনি টিভিতে ব্যাটিং করতেন। আর টিভিতে উনি যেভাবে ব্যাটিং করতেন সেটা আমি বাইরে কপি করতাম। কিভাবে উনি স্ট্রেট ড্রাইভ মারতেন, কিভাবে উনি ব্যাক ফুট পাঞ্চ মারতেন, কিভাবে ফ্লিপ শট মারতেন। সেটা আমি পুরো কপি করতাম ওনাকে। আর এটা ছিল যে যখন আমি যদি ভারতের জন্য খেলি তখন যেন লোকেরা বলে যে দ্বিতীয় টেন্ডুলকার চলে এসেছে। আর সেটাই হয়েছিল আমার সাথে। লোকেরা আমাকে টেন্ডুলকারের সাথে তুলনাও করত। কিন্তু আমি ছোট ছিলাম তো এরকম ভাবছিলাম। কিন্তু যখন আমি বড় হলাম বুঝতে পারলাম যে না, টেন্ডুলকার শুধু একজনই হতে পারে। ঐরকম আর দ্বিতীয় কখনো কেউ হবে না। সেই রকমই পারফরম্যান্স অন্য কেউ দিতে পারবে না। তাই আমি নিজের স্টাইল নিজেই পাল্টালাম। খ্যাতি অর্জন করার জন্য নিজের খেলার পদ্ধতিটা আমি পাল্টে ফেললাম। আমার ব্যাটিং স্টাইলটা পাল্টালাম, নিজের স্টান্ট পাল্টালাম। তারপর নিজের খ্যাতি অর্জন করার পেছনে লেগে পড়লাম। কিন্তু সেদিন বীরেন সেহবাগ আপনার কেমন লেগেছিল যেদিনকে তেন্ডুলকার এটা লিখেছিলেন যে অনেক রকমের শটস আমি বীরেন সেহবাগের থেকে শিখেছি? এটা তো স্যার আমি আপনার মুখ থেকেই শুনছি। আমি কখনো টেন্ডুলকারের মুখ থেকে বা আর্টিকেলে এটা পড়িনি। যদি এটা উনি সত্যিই বলে থাকেন সেটা তাহলে আমি খুবই সৌভাগ্যশালী ব্যক্তি হব। এরকমটা উনি আমার জন্য বলেছেন যে উনি আমার থেকে কোনো শট শিখেছেন। কিন্তু এমন কোনো শট ছিলই না যেটা সচিন টেন্ডুলকার এখনো খেলেননি। কারণ আমি আপার কাট ওনার থেকেই শিখেছিলাম। আমার ১ম টেস্ট ইনিংস সাউথ আফ্রিকার বিরুদ্ধে যখন আমি ব্যাটিং করতে নামলাম, আমার ৬০ রানে ৪ জন আউট হয়েছিল। তখন টেন্ডুলকার খেলছিলেন, সেটাতে তার মধ্যে ৬০ রানের মধ্যে ৪০ রান তো উনি নিজেই করেছিলেন। তাই যখন আমি পৌঁছালাম তখন উনি আমাকে ১ম প্রশ্ন করলেন, "কেমন লাগছে? হাত পা কাঁপছে নাকি তোর?" তখন আমি একটু হাসলাম, আমি বললাম, "হ্যাঁ, মানে খুব ভয় তো লাগছে।" উনি বললেন, "আয় কিছুই হবে না। খুব বেশি হলে আউট হয়ে যাবি, এর থেকে বেশি কিছু হবে না।" তারপর যখন আমি ভেতরে গেলাম আর আমি স্ট্রাইক নিলাম, ১ রান নিলাম, উনি আমাকে বললেন, "তোকে শুধু বাউন্সার দেবে ওরা, চেষ্টা করে যাবে আউট করার জন্য। তাই হতে পারে তুই যেভাবে তুই স্লিপের উপর থেকে শট মারিস সেভাবে মারার ট্রাই করতে পারিস, তাতে ৪ মারা যাবে।" উনি তখন ২-৩টে মেরে আমাকে দেখালেন। তারপর যখন আমার ব্যাটিংটা আসলো তখন আমি ১-২টো মারলাম, কনফিডেন্স পেলাম। আর এভাবেই ধীরে ধীরে আমার ৩০০ রান পার্টনারশিপ, যাদের মধ্যে ১৫০ উনি করেছিলেন, ১০০ আমি করেছিলাম। দেখুন, ময়দানে তো সচিন তেন্ডুলকর, ওনার থেকে ভালো খেলোয়াড় আর কেউ নেই। সাথে যে প্লেয়ার থাকে তাকে সাহায্য করে থাকে। আমি শুনেছি যখন প্যাভিলিয়নে যান একদম রুমের ভেতরে, তখন ওনার থেকে দুষ্টু আর কেউ নেই। 1989 থেকে উনি ক্রিকেট খেলছিলেন। শুধু কপিল দেব বা গাভাস্কর নয়, কপিল দেব থেকে শুরু করে আজহারউদ্দিন, এইসব বড় বড় প্লেয়ারের সাথে খেলেছেন উনি। কিন্তু যখন আমরা ঢুকলাম উনি আমাদের মতন হয়ে গেলেন। যখন উনি ওনাদের সাথে খেলছেন ওনাদের মতন ছিলেন। তাই এটাই হলো টেন্ডুলকার জি বিশেষত্ব। যেই প্লেয়ারই আসুক না কেন উনি তার মতনই করে কথা বলতে শুরু করতেন, তাকে কমফোর্টেবল করার জন্য টিমের পরিবেশকে ভালো করতে ঠাট্টা মশকরা শুরু। কারণ উনি জানতেন যে কারোর এত সাহস নেই যে টেন্ডুলকারের কাছে গিয়ে কোনো মশকরা করবে বা কথা বলবে। তাই জন্য উনি নিজেই আসতেন, নিজেই ইনভলভ হতেন, ঠাট্টা তামাশা করতেন, ড্রেসিং রুমে খুব মজাও করতেন, খুব পেছনে লাগতেন, অনেক জোকসও শোনাতেন। তাই এটা ওনার উদারতা ছিল যে উনি এত বড় প্লেয়ার হওয়া সত্ত্বেও নতুন প্লেয়ারের সাথে অ্যাডজাস্ট করতেন, তাকে কমফোর্টেবল করতেন, তাকে গাইড করতেন, তাকে ইন্টারন্যাশনাল লেভেলের ব্যাপারে অভিজ্ঞতা দিতেন, নিজের অভিজ্ঞতা শেয়ার করতেন, যেভাবে আপনি কিভাবে নিজেকে ইমপ্রুভ করতে পারেন, নিজের খেলা কিভাবে রান করতে পারবেন। তাই অনেক কিছুই শিখেছি আমরা। আর আমি ওনার থেকে সবথেকে বেশি যেটা শিখেছি যে ক্রিকেটের ময়দানে আপনি যাই হন না কেন, কিন্তু ক্রিকেটের বাইরে কি করছো, কিভাবে নিজেকে হ্যান্ডেল করছো, পাবলিকের মধ্যে কিভাবে বিহেভ করতে হবে, কিভাবে উনি অন্যদের রেসপেক্ট দেন যাতে উনি আরো বেশি রেসপেক্ট পান। এরকম অনেক কিছুই ওনার কাছ থেকে শিখতে পেরেছি। ওনার একটা ঘটনা আমার মনে আছে যে ২০০৩-এর ওয়ার্ল্ড কাপে আমরা ডারবানে একটা বাস থেকে নামছিলাম। আর বাস থেকে নামতেই সম্পূর্ণ সিকিউরিটি লাগানো ছিল। সিকিউরিটির পেছনে একটা বাচ্চা হুইল চেয়ারে বসেছিল। আর উনি সবার আগে বসেছিলেন। উনি নিচে নামলেন আর সেই বাচ্চাটার কাছে গেলেন, তাকে অটোগ্রাফ দিলেন, তার সাথে ফটো তুললেন। আর আমরা সোজা বোকার মতো হেঁটে ওই দিক দিয়ে চলে গেলাম, তাই না? ক্রস করে গেলাম। এটা ওনার উদারতা ছিল যে উনি ওই বাচ্চাটার ব্যাপারে ভেবেছিলেন
আর ওর কাছে গিয়ে অটোগ্রাফ দিলেন এবং ফটো তুললেন। আমরা সবাই নিজেদের মস্তিতে সিটি বাজাতে বাজাতে, কেউ গান গাইতে গাইতে, অন্য কেউ কিছু। তারপরে ম্যাচ খেলতে চলে গেলাম। তাই এতেই বোঝা যায় যে উনি কত ভালো একটা মানুষ আর কতটা উনি অন্যদের ব্যাপারে ভাবতেন। আপনি বলছেন যে উনি একজন ভালো ক্রিকেটার হওয়ার সাথে সাথে একটা ভালো মানুষ বটে। যতটা মহান উনি ক্রিকেটার, ততটাই মহান মানুষ। হ্যাঁ, তার থেকে অনেক বেশি। মানে ওনাকে যতটা ক্রিকেটার, মহান ক্রিকেটার বলুন, কিন্তু তার থেকে অনেক বেশি উনি একজন ভালো মানুষ। আর বীরেন্দ্র সেহবাগ কেমন ড্রেসিং রুমে? এটা যদি আমি নিজের মুখে নিজের প্রশংসা কি করে করি, এটা তো যখন অন্য ক্রিকেটার আসবে এখানে বসবে, তখন আপনি তাকে জিজ্ঞাসা করবেন যে বীরেন্দ্র সেহবাগ ড্রেসিং রুমে কেমন ছিল, সে কি করে। কারণ আমি যখন ম্যাচ দেখি তো আমার ম্যাচ দেখার দৃষ্টিভঙ্গিটা আলাদা, আর অন্যরা ম্যাচ দেখে তাদের দৃষ্টিভঙ্গি আলাদা। আমি দেখি যে এই বলটায় 4 মারা যেত, ওটা মিস করে গেল, এই বলটায় তো ছক্কা মারতে পারতো, ও মিস করে দিল, সমস্ত অপরচুনিটি মিস করে দিল, আমরা তাড়াতাড়ি বেশি রান করতে পারতাম, সেটা পারলাম না। এইভাবেই আমি ম্যাচকে দেখি। অন্যরা দেখে যে এই বলটায় বেঁচে যেতাম, বা এই এটাকে আটকাতে পারতাম, এটাকে ছাড়তে পারতাম। তাই ওরা নিজের দৃষ্টিভঙ্গিতে দেখতো। আর বাদবাকি মানে তেন্ডুলকরজি নিজেই মশকরা করতেন, আমিও একটু আধটু ওনার সাথে মশকরা করতাম, ওনাকে নিয়ে মজা করতাম, ওনার পেছনেও লাগতাম আমি, উনি আমাদের পেছনে লাগতেন। তাই ড্রেস রুমের পরিবেশটা ভালো রাখার জন্য এটা জরুরি যে আপনি ঠাট্টা মশকরা চালিয়ে যান। কারণ এতটা প্রেশার আপনার কাছে, আপনার উপর দেওয়া হয় যে আপনি যখন ফিল্ডে যান পারফরমেন্সের, রান করার, উইকেট বাঁচানোর, আর পাবলিকের চেঁচামেচি, মিডিয়ার, আরও কত কিছু। ভালো হয় যদি কমপক্ষে ড্রেসিং রুমে হাসি ঠাট্টা করে না, ওখানে যেটা হবার সেটা তো হবেই। এবার আমি আপনাকে জানাচ্ছি যে আপনার ব্যাপারে ড্রেসিং রুমে কি বলা হয়। ভালোই বলবে হয়তো। আপনার যে সঙ্গীরা রয়েছেন ওরা বলেন যে যতটা দুর্ধর্ষ ব্যাটিং উনি ময়দানে করেন, যতটা আক্রমণাত্মক ওখানে দেখা যায়, সেই তুলনায় ড্রেসিং রুমে বীরেন্দ্র সেহবাগ ততটাই ভালো একজন মানুষ। বাহ, মানে আপনি ঠিকঠাক ফিডব্যাক পেয়েছেন। কিন্তু আমার কাছে আপনার বদমাইশের আর দুষ্টুমির অনেক অভিযোগ এখনো বাকি আছে। আমরা একটা ব্রেক নিয়ে নেবো, আর ব্রেকের পর আপকি আদালতে বীরেন্দ্র সেহবাগের ওপর অভিযোগ আর প্রশ্নের ঝুড়ি নিয়ে আবার ফিরছি। ওই প্লেয়ারটা কি যে গত 12-13 বছর ধরে খেলেছে, সে কি একটা ম্যাচ ডিজার্ভ করে না ফেয়ারওয়েলের? যদি সে করে তাহলে তার সাথে কথা বলা যেতে পারতো, হয়তো ওই নেক্সট ম্যাচে ওকে একটা ম্যাচ দেওয়া হতো, আর ও খেলতো, আর ও রিটায়ার হতে পারতো হ্যাপিলি। ওয়েলকাম ব্যাক আপকি আদালতে। আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি, প্রশ্ন জিজ্ঞেস করছি বিশ্বের সব থেকে দুর্ধর্ষ ব্যাটসম্যান বীরেন্দ্র সেহবাগকে। আপকি আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে বীরেন্দ্র সেহবাগের ওপর অভিযোগ হলো যে ইনি নিজের ফ্যানেদের মন ভেঙে দিয়েছেন। দেখুন, যেদিন আপনি সেহবাগ সন্ন্যাস নিলেন আর সবাই টিম ইন্ডিয়াকে সাউথ আফ্রিকার কাছে হারতে দেখলো, তখন লোকেরা বলেছিল সেহবাগ থাকলে ভালো পেটাই হতো। লোকেরা বলছিল টিমে সেহবাগ থাকলে ডিভিলিয়ার্সে উত্তর দিতে পারত। আর আপনি রিটায়ারমেন্ট নিলেন, লোকের মন ভেঙে গেল। না স্যার, আমি আমার ফ্যানদের অনেক আনন্দও দিয়েছি নিজের ইনিংস দিয়ে, 4 মেরে 6 মেরে। কিন্তু ওটাতে আমি তখন 30 বছরের হলাম, তখনই আমি ডিসাইড করেছিলাম যে আমি 37 বছর বয়সে রিটায়ার নিয়ে নেব। হ্যাঁ, যদি সিলেক্টার্স আমাকে সুযোগ দিত, যখন ওরা আমাকে ড্রপ করেছিল, আমার সাথে কথা বলতে পারতো বা আমাকে বলতো যে ড্রপ করা হবো, তাহলে হয়তো আমি ওদেরকে রিকোয়েস্ট করতাম যে ওটা অস্ট্রেলিয়া সিরিজ ছিল আর লাস্ট ম্যাচটা দিল্লিতে ছিল, তাহলে আমি দিল্লির ম্যাচটা খেলে রিটায়ার হতে পারতাম তখন। কিন্তু ওরা সেটা করেনি আর আমাকে অপরচুনিটি দেওয়া হয়নি। তাই কোথাও না কোথাও আমার একটা আফসোস থাকবে যে সারা জীবন ধরে যে আমি যদি খেলতে খেলতে রিটায়ারমেন্ট নিতাম তাহলে ভালো হতো। কিন্তু এরাই পার্ট অফ লাইফ, একজন স্পোর্টসম্যানের জীবনে যে, আর খুব স্বাভাবিক এটা থাকে। তখন সে বুঝতে পারে না যে তাকে কবে ছাড়া উচিত বা উচিত না, কিন্তু যখন সে ড্রপ হয়ে যায় তখন সে বুঝতে পারে। কিন্তু আমি ডিসাইড করে নিয়েছিলাম যে যখন আমি 37 বছর হব তখন ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে বিদায় নিয়ে নেব আর আইপিএলকেও বিদায় জানিয়ে দেবো। তাই যখন আমি অক্টোবরের 20 তারিখে আমার 37 বছর হলো, সেদিন আমি ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলাম। কিন্তু যখন আপনি হারতে দেখেন ইন্ডিয়ান টিমকে, যখন আপনি দেখেন যে একের পর এক ব্যাটসম্যান আউট হয়ে যাচ্ছে, তখন কি আপনার দয়ামায়া হয় না যে আমি থাকলে একটু সাহায্য করে দিতাম? না স্যার, দেখুন, আমিও অনেকবার আউট হয়েছি, আমিও ডিসঅ্যাপয়েন্ট করেছি নিজের সঙ্গীদের, দর্শকদের, যখন তারা আমার ব্যাটিং দেখতে এসেছে আর আমি 0-তে বা 2-তে বা 10 রানে বা 20 রানে আউট হয়েছি। এটাই তো পার্ট অফ ক্রিকেট লাইফ। এখন তো লোকেরা এটা বলছে বর্তমানে আমাদের যে ক্রিকেট টিমের প্লেয়াররা রয়েছে তারা ভজন গায়, হারে নির্গুণ নিয়ারে তোমরা বিন হামরা কোনো নাহি, শুধু ভগবানই হলেন মালিক। স্যার না, এরকম ব্যাপার নয়। মানে এটা তো হলো গান, আর ভগবানের নাম অবশ্যই নেওয়া উচিত, বাট মজা মস্করার ব্যাপারটা আলাদা। কিন্তু আমাদের টিমটা ভালো, ওদেরকে একটু সময় দিতে হবে। একটা ব্রেক নিয়ে নেবো, আর ব্রেকের পর আপকি আদালতে বীরেন্দ্র সেহবাগের ওপর অভিযোগ আর প্রশ্নের আরো এক পর্ব। 6 জুলাই 2012 প্রেস কনফারেন্স করলেন ওয়ার্ল্ড কাপ জেতার পর, আর আপনি বললেন যে
আমরা শুধু ধোনির ক্যাপ্টেনশিপের জন্য কিন্তু জিতিনি, আমাদের টিমই শক্তিশালী ছিল। না স্যার, আমি ধোনিকে কটাক্ষ করে বলছিলাম না, আমি বলছিলাম যে আপনি সমস্ত ক্রেডিট একজন ক্যাপ্টেনকে দেবেন না, তার টিমকেও দিন। আর আমি তো সেটাই, একটু বেশি ক্রেডিট পায় বাকি প্লেয়ারদের থেকে। তাহলে তো হেরে গেলেও তারই পাওয়া উচিত, তাই না, সেই ব্লেমটা। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন বিশ্বের সব থেকে ভয়ঙ্কর ব্যাটসম্যান বীরেন্দ্র সেহবাগ। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে বীরেন্দ্র সেহবাগের ওপর অভিযোগ হলো যে ইনি সবার সাথে ঝামেলা করেন। সেহবাগ, আপনি বিশ্বাস করেন যে আপনাকে এই কারণে ড্রপ করা হয়েছে কারণ পারফরমেন্স ভালো ছিল না, এটা সিলেক্টররা ভেবেছে হয়তো, কিন্তু সৌরভ গাঙ্গুলি আপনার সাথে সহমত নন। সৌরভ গাঙ্গুলির বিবৃতি আমি দেখেছি, উনি বলেছেন যে সেহবাগকে ধোনি টিম থেকে বাদ দিয়েছিলেন। স্যার, আমার মনে হয় না যে ধোনি এটা করে থাকবে বা ধোনি এটা করিয়ে থাকতে পারে, কারণ উনি মনের দিক দিয়ে খুব ভালো মানুষ। উনি আর আমাদের সমস্ত সিনিয়র প্লেয়ারদের রেসপেক্ট করেন, আর উনি জানেন যে সিনিয়র প্লেয়ারের কতটা গুরুত্ব আছে। যখন উনি সবে অধিনায়ক হয়েছিলেন তখন ওনার আন্ডারে সমস্ত সিনিয়র প্লেয়াররা খেলেছেন, ওনাকে গাইডেন্স দেয়, ওনাকে জানানো হয় যে আপনি কিভাবে কি করতে পারেন, ভালো ভালো সাজেশনস দিয়েছিল। যখন উনি ক্যাপ্টেনশিপে ইমপ্লিমেন্ট করেন, যা রেজাল্ট হলো যে আমরা জিতেছিলাম অনেক ওয়ানডে আর টেস্ট ম্যাচেস। তাই আমার মনে হয় না যে এমন কিছু ছিল, এটা শুধুমাত্র মিডিয়ার একটা স্পেকুলেশন ছিল যে এটা ধোনি আর সেহবাগের লড়াই চলছে, ধোনি আর সেহবাগের অনেক ঝগড়াঝাটি হয়েছে, আর ওরা একে অপরকে দেখতে পারে না, একে অপরের সাথে দেখা করেন না। কারণ আপনি যখন একটা একই হোটেলে আর একই সাথে এতগুলো ক্রিকেট খেলেন, তখন আপনার লড়াই তো আমার মনেই হয় না যে হতে পারে কারোর সাথে। যদি সেরকম হতো তাহলে হয়তো আমি অনেক আগেই ড্রপ হয়ে যেতে পারতাম, ধোনির সাথে ঝামেলা করতাম বা উনি আমার সাথে লড়াই করতেন। তাই আমার মনে হয় না যে এই বিবৃতিটা সঠিক। সৌরভ গাঙ্গুলি নিউজ এজেন্সিতে বলেছিলেন, কিন্তু দেখুন, আমি যদি যেটা সৌরভ বলতে চাইছি গাঙ্গুলি যে ওই টিমের অংশ হতেন, কথাটা উনি কি বলেছিলেন বলছি, যদি কোনো ক্যাপ্টেন কোনো খেলোয়াড়কে টিমে রাখতে চায় তখন সিলেক্টররা কখনো ক্যাপ্টেনের বিরুদ্ধে গিয়ে তাকে ড্রপ করতে পারে না। আর যদি ক্যাপ্টেন কোনো প্লেয়ারকে ড্রপ করতে চায় তাহলে সিলেক্টররা কখনো তার বিরুদ্ধে যাবে না। আর উনি এই কথা জিজ্ঞেস করেছিলেন, উনি বলেছিলেন ধোনির ফর্মও খারাপ ছিল, তা সত্ত্বেও যদি ওকে সুযোগ দেওয়া হয় তাহলে সেহবাগের সাথে এমন পলিসি কেন রাখা হলো না? দেখুন, আমি যেমনটা আগেও বললাম যে একটা ক্রাইটেরিয়া হওয়া উচিত, যদি একজন খেলোয়াড় 4টে টেস্ট ম্যাচের পরে ড্রপ হয় তাহলে যে কেউ ড্রপ হতে পারে, সেটা ক্যাপ্টেন হোক বা সিনিয়র হোক বা জুনিয়র হোক। তাই এইসব সিলেক্টরদের ডিসাইড করতে হয় যে তারা কোনো ক্রাইটেরিয়া সেট করেছে বা অন্য কিছু বলে দিয়েছে, ধোনি বলে দিয়েছে ড্রপ করতে হবে, তাহলে ড্রপ করতে হবে। তো সেটা সিলেক্টরের কল, তাতে ক্যাপ্টেনের কোনো ভূমিকা নেই। কিন্তু আমার এখনো সেটা মনে হয় না, আর না আমি এটা বিশ্বাস করি। কারণ সৌরভ গাঙ্গুলি নিজেই একজন ক্যাপ্টেন ছিলেন, হয়তো উনি নিজের অভিজ্ঞতাটা করেছিলেন যে ওনার যদি কাউকে ড্রপ করা সিলেক্টরকে বলে দিতেন যে কাউকে ড্রপ করানো হয় তাহলে করে দিলেন, কাউকে পিক করানো থাকতে সিলেক্টরকে বললেন যে আমার এই চাই, তো তাকে তারা দিয়ে দিত। কিন্তু তারপরে পরিস্থিতি পাল্টে যায়, তারপর আরও দুজন ক্যাপ্টেন হয়েছিল, একটা হলো রাহুল দ্রাবিড় আর একজন হলেন অনিল কুম্বলে হয়েছিলেন। উনি হয়তো সেই ট্রেন্ডটা পাল্টে দেয়, যে ভালো খেলে সেই খেলবে, যে পারফর্ম করবে সেই খেলবে, যে পারফর্ম করতে পারবে না সে খেলবে না। দেখুন, গ্রেগ চ্যাপেল একটা কলাম লিখেছিলেন, তাতে উনি বলেছিলেন যে ধোনি আর সেহবাগের ঝামেলা তখন শুরু হয় যখন ধোনিকে ক্যাপ্টেন বানানো হয়। দেখুন, সেহবাগ ক্যাপ্টেন হতে চেয়েছিলেন, হ্যাঁ, তার বদলে ধোনিকে করা হলো, সেখানেই ঝামেলার সূত্রপাত। এটা তো যখন ধোনি এই কাঠগড়ায় বসবে সেই আপনাকে বলতে পারবে যে সত্যিই কি ঝামেলা তখন শুরু হয়েছিল যখন উনি ক্যাপ্টেন হয়েছিলেন, নাকি 2007-এর ওয়ার্ল্ড কাপে আমরা জিতেছি, একসাথে খেলেছি, আমার যা অভিজ্ঞতা ছিল, আমার যা আইডিয়া ছিল, আমি ওনাকে বলতাম, সেটা মানা বা না মানা ক্যাপ্টেনের ইচ্ছে সেটা। যেমন আর আমি ক্যাপ্টেন হতে চেয়েছিলাম, এই বিষয়টা একদমই ভুল ধারণা। কারণ যখন MS ধোনি ক্যাপ্টেন হয়, আমি T20 খেলায় ওনার আন্ডারে এসেছিলাম, আমার T20 ওয়ার্ল্ড কাপ জিতলাম, তারপর আমি দ্বিতীয়বার সিলেক্ট হলাম ওয়ানডে আর টেস্ট ম্যাচের জন্য। তখন আমি সিলেক্টরকে পরিষ্কার বলেছিলাম, শ্রীকান্তজি চেয়ারম্যান ছিল, আপনি ওনাকে জিজ্ঞাসা করতে পারবেন, যে বীরেন্দ্র সেহবাগ ওনাকে বলেছিল যে তার ক্যাপ্টেন হওয়ার কোনো ইচ্ছে নেই বা না, সে কোনোভাবে টিমের জন্য ভাইস ক্যাপ্টেন হতে চায়। আমি ভাইস ক্যাপ্টেন হই বা না হই, আমার ভালো সাজেশনস ক্যাপ্টেনকে দিতে থাকবো, কোনো যায় আসে না তাতে আমার যে কে ভাইস ক্যাপ্টেন আর কে নয়। কারণ আমার কাজ হলো ওখানে আমার টিমের জন্য যা যা সাজেশনস আমার মাথায় আসছে, আইডিয়া আসবে, আমি আমার ক্যাপ্টেনকে জানাবো, সে ইমপ্লিমেন্ট করুক বা না করছে তার ব্যাপার। আর এই কথাটা সাক্ষী শ্রীকান্তজি আর MS ধোনি নিজেও। কারণ আমি ওনাকে অনেকবারই বলেছি, আপনি যদি মিটিংয়ে যান তাহলে প্লিজ অন্য কাউকে ভাইস ক্যাপ্টেন করবেন, আমাকে ভাইস ক্যাপ্টেন করবেন না। এই কথাটা যখন ধোনির সাথে আপনার দেখা হবে তখন জিজ্ঞাসা করতে পারবেন, কারণ আমার কোনো ইচ্ছেই ছিল না ওই সময় ক্যাপ্টেন হওয়া। আমি আপনাকে সব কথা জিজ্ঞেস করি। হ্যাঁ, নিশ্চয়ই। আমি তো আপনাকে সব খুলেই বলছি। ঠিক আছে, আমিও খোলামেলা প্রশ্নই করব। আপনি বলেছেন যে ধোনির সাথে কোনো ঝামেলা ছিল না। আগে 6 জুলাই 2012-তে প্রেস কনফারেন্স করলেন ওয়ার্ল্ড কাপ জেতার পর, আর আপনি বললেন যে
আমরা শুধু ধোনির ক্যাপ্টেনশিপের জন্য কিন্তু জিতিনি, আমাদের টিমই শক্তিশালী ছিল তাই জিতেছি। এটা আমি ভুলটা কি বলেছি? যতজন দর্শক এখানে বসে আছে, আপনি যে কাউকে জিজ্ঞাসা করুন যে 2011 ওয়ার্ল্ড কাপটা আমরা কি শুধু আমাদের ক্যাপ্টেনের জন্যই জিতেছি নাকি ভালো টিমের জন্য জিতেছি? স্যার, আমার স্টেটমেন্টটা ভুল ছিল না, কিন্তু সেটাকে ভুলভাবে দেখানো হয়েছে, সবাইকে বোঝানো হয়েছে ভুলভাবে। ধোনির ওপর ব্লেম দিচ্ছেন? না স্যার, আমি ধোনিকে কটাক্ষ করে বলছিলাম না, আমি বলছিলাম যে আপনি সমস্ত ক্রেডিটটা একজন ক্যাপ্টেনকে দেবেন না, তার টিমকেও দিন। নো ডাউট ধোনি, আপনি যদি রেকর্ড চেক করবেন তাহলে ধোনি ভারতের বেস্ট ক্যাপ্টেন। উনি সৌরভ গাঙ্গুলিকে বিট করেছেন প্রত্যেক বিষয়, সেটা টেস্ট উইন হোক বা ওয়ানডে উইন হোক বা টি-20 উইন হোক বা ওয়ার্ল্ড কাপ উইন হোক। উনি 2টো ওয়ার্ল্ড কাপ জিতেছেন, টি-20 ওয়ার্ল্ড কাপ আর 50 ওভারের ওয়ার্ল্ড কাপও। সেটাকে তো কেউ অস্বীকার করতেই পারে না, কিন্তু কোনো শুধু একজনকে ক্রেডিট দেওয়াটা ঠিক কথা নয়। বাদবাকি যে 10 জন খেলেছে তাদেরকেও ক্রেডিট দেওয়া উচিত ওই ওয়ার্ল্ড কাপের জিতের। আর আমি সেটাই বলেছিলাম। দেখুন, আমি প্রথম ম্যাচে 175 রান করেছি, MS ধোনি লাস্টের ম্যাচটাতে 92 রান বানিয়েছে। ওগুলোর মাঝে আমাদের পারফরমেন্সে আমি 1-2 ম্যাচে পারফর্ম করেছিলাম, উনি একদমই করতে পারেননি। তাই এই জন্য আমি বলেছিলাম যে শুধু একজন প্লেয়ারকে ক্রেডিটটা গৌতম গম্ভীর রান করেছিল, যুবরাজ সিং ম্যান অফ দ্য সিরিজ হয়েছে। তাই কালকে কেউ যদি বলে যে যুবরাজ সিং এর জন্য আমরা ওয়ার্ল্ড কাপ জিতেছি, তাহলে কি সেটা মেনে নেব? ওনারও কন্ট্রিবিউশন ছিল ওই টিমে। হ্যাঁ, উনি যে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে, কিন্তু একটু বেশি ক্রেডিট পায় বাকি প্লেয়ারদের থেকে। তাহলে তো হেরে গেলেও তার পাওয়া উচিত সেই ব্লেমগুলো। যে যদি আজকে যদি কোনো ইন্ডিয়ান টিম ম্যাচ হেরে যায়, তাহলে সেক্ষেত্রে বিরাট কোহলিকে প্রশ্ন করা হয় বা অন্য কোনো প্লেয়ারকেও প্রশ্ন করা হয়, সেই সব ব্লেম শুধু ক্যাপ্টেনকেই দিয়ে দাও যে ক্যাপ্টেনই হারিয়েছে আর ক্যাপ্টেনই জিতিয়েছে। সেটা ভুল হবে। আমার মনে হয় না সেটা ক্যাপ্টেনের ভুল ছিল, কারণ সে বেচারা চেষ্টা করে যে যেমনভাবে সবাইকে একত্র করে ভালোভাবে ক্রিকেট খেলায়, ভালো ক্রিকেট খেলুক, পজিটিভ ক্রিকেট খেলুক আর নিজের দেশকে ম্যাচটা জেতায়। ওনার ব্যাপারে এত ভালো ভালো কথা বলছেন, কিন্তু অস্ট্রেলিয়ার নিউজ পেপার পর্যন্ত লিখেছে যে যখন আপনি ওদের সাথে খেলতেন ওখানে, অস্ট্রেলিয়ার কাগজ লিখেছে যে সেহবাগ একটা আলাদা ক্যাম্প তৈরি করেছিলেন। গৌতম গম্ভীর, জাহির খান, যুবরাজ সিং সবাই মিলে ধোনির বিরুদ্ধে একত্রিত হচ্ছিলেন। স্যার, ওই অস্ট্রেলিয়া টোরে আমার স্ত্রী বাচ্চারা এসেছিল, আর এই যে বলছেন জাহির খান বা যুবরাজ সিং এর ব্যাপারে, এরা তো MS ধোনির সাথে গিয়েছিল গো কাটিংয়ে গাড়ি চালাতে। তাহলে এরা আমার গ্রুপে কি করে চলে আসে? তাই এই গ্রুপিজম শুধুমাত্র ওই খবরের কাগজে বেচার জন্য বা ওই নিউজ চ্যানেলে টিআরপি বাড়ানোর জন্য যদি তৈরি করা হয়েছিল। আর এমনটা ছিল যে যদি কোনো টিম অ্যাক্টিভিটি থাকে, যদি কোনো প্লেয়ার না আসে, তাহলে এটা ধরে নেওয়া হয় যে এই প্লেয়ারটা হয়তো ক্যাপ্টেনের বিরুদ্ধে আছে বা টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে আছে, তাই আসেনি। কিন্তু তার পেছনে এটা দেখা হয় না যে হয়তো ওর পরিবার আছে, ওর বাচ্চা আছে, যাদেরকে সময় দিতে চায়, যাদের সাথে টাইম স্পেন্ড করতে চায়। আর আমি ওই গো কাটিংয়ে গিয়ে কী করতাম? যদি আমি ওখানে গাড়ি চালাতাম তাহলে আমি কী পেতাম? শুধুমাত্র আমিই নয় যে ওখানে যায়নি, আরও অনেক প্লেয়ার ছিল যারা যায়নি, কারণ এটা অপশনাল অ্যাক্টিভিটি ছিল। আর সেটাকে কোনো ইন্ডিয়ার রিপোর্টার বলেছিল যে শুধু অস্ট্রেলিয়ার রিপোর্টারকে বলে যে আপনি এইভাবে লিখুন, এসব চলছে টিমে। তাই এই খবরটা কাগজ থেকে তোলা হয়েছিল ইন্ডিয়ান রিপোর্টাররা যে অস্ট্রেলিয়ার কাগজের লেখো, কিন্তু আসলে তো এটা করানো হয়েছে আমাদের রিপোর্টারের, ইন্ডিয়ান রিপোর্টারের, যে এরা অস্ট্রেলিয়ার রিপোর্টারদেরকে বলে এইসব খবর ছড়িয়েছিল। তাহলে ওই রিপোর্টারের কান মুলেছেন আপনি? স্যার, কান মুলিনি, কিন্তু ওনাকে তারপর থেকে ইন্টারভিউ দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। আচ্ছা, কি কারণ ছিল টি-20 ওয়ার্ল্ড কাপে ধোনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে ম্যাচ হয়েছিল সেটায় বীরেন্দ্র সেহবাগকে সরিয়ে দিয়ে ইউসুফ পাঠানকে পাঠালেন ওপেনিং করার জন্য? স্যার, বীরেন্দ্র সেহবাগ ইনজার্ড ছিল, তাই পাঠিয়েছিল। এখন লোকে বলছে যে ধোনি বলছে ইনজিওর ছিল আর সেহবাগ ইনজিওর ছিল না। না স্যার, সেহবাগ ইনজার্ড ছিল, তাই তো খেলতে পারিনি। হ্যাঁ, যদি আমার পারফরমেন্স না থাকতো বা আমি পারফর্মস না করতে পারতাম। আর তার জায়গায় এমনটা হয়েছিল আমার সাথে 2007-এ ওয়ানডে সিরিজে, যখন অনিল কুম্বলে আমাকে টেস্ট টিমে আবার নেয় কোনো পারফরমেন্স ছাড়াই, আর আমি ওখানে 150 রান করেছিলাম টেস্ট ম্যাচে। আর পরে যখন ওয়ানডে সিরিজ শুরু হলো, তখন আমি প্রথম 4 ম্যাচে 4টে ওয়ানডেতে রান করিনি, 15-20 এরকমই রান করেছিলাম। তখন MS ধোনি আমাকে প্লেইং 11 থেকে ড্রপ করে রবীন উত্থাপাকে ওপেনিং করান সচিন টেন্ডুলকারের সাথে, আর আমরা ওই সিরিজটা জিতেছিলাম। তাই এমনটা নয় যে বীরেন্দ্র সেহবাগ ড্রপ হয়নি প্লেইং 11 থেকে, অনেকবার ড্রপ হয়েছিল। কুম্বলে আপনার সাথে করেছিল তেমনটা কখনো ধোনি করেছিল? অনিল কুম্বলে করেছে, আপনি সিলেক্টরদের 25 জনের টিমেও ছিলেন না। হ্যাঁ, একদম ঠিক, প্রবাবিলিটিও ছিলেন না। একদম উনি জেদ করে, হ্যাঁ, যেহেতু অস্ট্রেলিয়াতে বীরেন্দ্র সেহবাগ কাট শট খেলতে পারেন তাই আপনাকে ঠিক বলেছেন, একদম। কখনো ধোনি এমন করেছিল? 4টে ম্যাচের মধ্যে আমাকে টিম প্লেইং এর 11 থেকে ড্রপ করেছিল। তারপরে এশিয়া কাপ ছিল, আমার কাছে সিলেক্টরের কল আসে আর MS ধোনির কল আসে, আর আমাকে পিক করা হয়েছিল
2008-এ এশিয়া কাপের জন্য, আর আমি ওখানে অনেক রান করেছিলাম। আর এই এমনটা নয় যে ওরাও জানে যে খেলোয়াড়ের গুরুত্বটা ঠিক কতটা। ওরা ভেবেছিল যে এত 4টে ম্যাচ রান করেনি, তাই হতে পারে কনফিডেন্স লো আছে, হতে পারে ও হয়তো কিছু ভাবছে, তাই সেই জন্য রান করতে পারছে না। তাই উনি আমাকে ব্রেক দিয়ে রবিন উত্তাফাকে দিয়ে ওপেনিং করায়, আর লাভও হয়েছিল আমাদের টিমের। আর যে আমাদের দল ওই চ্যাম্পিয়নশিপটা জিতেছিল, প্রথমবার এমনটা হলো যে ইন্ডিয়ান টিম অস্ট্রেলিয়াতে গিয়ে ট্রায়াঙ্গুলার টুর্নামেন্ট জিতেছে। তার আগে ইতিহাসে কখনো এমন হয়নি, যতক্ষণ আমি খেলছিলাম আমরা কখনোই জিততে পারিনি ওয়ানডে সিরিজ অস্ট্রেলিয়াতে। আমার মনে হয় সেই 1983-84 সালে জিতেছিল, যখন রবি শাস্ত্রী যে ওই গাড়িটা চালিয়ে নিয়ে এসেছিল অডি। সৌরভ গাঙ্গুলি আপনাকে ওপেনিং এর জন্য ইনভাইট করেছিলেন নিজের জায়গা ছেড়ে দিয়ে। স্যার মানে আমি যখন প্রথমবার ওপেনিং করেছিলাম তখন তো সৌরভ গাঙ্গুলির সাথেই করেছিলাম, উনি আমার জন্য কোনো জায়গা ছাড়েননি। কিন্তু পরে অবশ্য যখন সচিন টেন্ডুলকারজি ফিরে আসে, তখন উনি নিজের জায়গা আমার জন্য ছেড়ে দেন, আর উনি নিজে 3 নম্বরে ব্যাটিং করতেন আর আমি ওপেনিং করতাম সচিনের সাথে। কিন্তু আমার মনে হয় উনিও একজন ক্যাপ্টেন ছিলেন, সেটা উনি ভেবেছেন হয়তো, একটা স্ট্র্যাটেজি ছিল টিমের, এমনটা হয়তো বানিয়েছিল যখন ওই সময় সিনিয়র প্লেয়াররা বসেছিলেন যে কাকে দিয়ে ওপেনিং করানো হবে আর কে কে ঠিক করতে পারবে। তখন হয়তো সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বীরেন্দ্র সেহবাগকে সচিনকে দিয়ে করানো যাক, আর সৌরভ গাঙ্গুলি আপনি 3 নম্বরে খেলুন। তাই এটা ক্যাপ্টেনের ভালো দিক যে সে টিমের ব্যাপারে আগে ভাবে আর নিজের ব্যাপারে পরে ভাবে। হয়তো সৌরভ গাঙ্গুলি এমনটা ভালো করেও কথা ছিলেন। সৌরভ গাঙ্গুলি আপনার ব্যাপারে বলেছে, যেরকম ভালো কথা রাহুল দ্রাবিড় আপনার ব্যাপারে বলেছে, যেমন ভালো কথা কুম্বলে আপনার ব্যাপারে বলেছে, তেমন ভালো কথা ধোনি কখনো বলেছে? অনেকবার, একবার নয় স্যার, অনেকবার বলেছে। উনি মেক শিওর করতেন যে যখন আমরা নিউজিল্যান্ড ট্যুরে গিয়েছিলাম, আমি যে গানগুলো গুনগুন করতাম, এমএস ধোনি নিশ্চিত করতেন যে বিরূপাজি যে গানগুলো গুনগুন করছেন সেগুলো ড্রেসিং রুমে যেন চলে, আর সেই গানগুলোই চলতো। তাই এরকম অনেক কথা উনি বলেছেন অফ দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড। তাই ধোনি একজন খুব ভালো মনের মানুষ, ওনাদের সম্মান দেয়, সিনিয়র প্লেয়ারদের সম্মান দেয়। কিন্তু এখন এটা একটা 1 বিলিয়নের বেশি লোকসংখ্যার দেশের টিম, আর সেটারও আপনি ক্যাপ্টেন হয়েছেন। তাই কোথাও না কোথাও লোকেরা আপনাকে ক্রিটিসাইজ তো করবেই। এত ভালোবাসা পাওয়া যায় তো ক্রিটিসিজমটাও নিতে হবে আপনাকে। কখনো আপনার প্রশংসা করলে তাহলে নিন্দেও হবে, কখনো কারোর সাথে আপনার সম্পর্ক তৈরি হলে সেটা ভেঙেও ফেলা হবে। তাই এসব তো জীবনের একটা অংশ। অভিযোগ এখনো অনেক বাকি আছে। হ্যাঁ, একদম। আমরা একটা ব্রেক নিয়ে নেবো, আর ব্রেকের পর আপকে আদালতে বীরেন্দ্র সেহবাগের ওপর অভিযোগের আরো এক পর্ব। শোয়েব আখতারকে আপনি লাহোরে পেটাই করেছিলেন, পরপর ওনার বলে আপনি 4 ছক্কা মারছিলেন, তারপর আপনি ওনাকে বললেন যে তুই বোলিং করছিস না ভিক্ষে চাইছিস। ও আমাকে বারবার এটা বলছিল যে তুই সামনে তো 4 মেরে দেখা, সামনে তো 4 মেরে দেখা, সামনে তো 4 মেরে দেখা। তাই আমি বললাম, ভাই তুই বল করছিস নাকি ভিক্ষা চাইছিস? হ্যাঁ, কিন্তু এমন কি কেউ আছে যে আপনাকেও কথা শোনায়? হ্যাঁ, আমার বাচ্চারা। আইপিএল এর সময় যখন ওরা খেলা দেখতে যেত বা টিভিতে খেলা দেখতো আর আমি আউট হয়ে যেতাম, তখন ওরা এটাই বলতো যে বাবা তুমি তো রানই করোই না, তুমি বলো যে অনেক ভালো প্লেয়ার, তুমি কিরকম বড় প্লেয়ার, হ্যাঁ রানই করতে পারছো না তুমি। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি বীরেন্দ্র সেহবাগের ওপর। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে বীরেন্দ্র সেহবাগের ওপর অভিযোগ হলো যে ইনি সবাইকেই ব্যঙ্গ বিদ্রুপ করেন। আচ্ছা দেখুন, আপনি যে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন, বোলার আপনাকে জিজ্ঞেস করছে বল কোথায় ড্রপ করব, আপনি তাকে বললেন বোলার তুই না আমি। দেখুন স্যার, যদি ও এটা চায় যে ক্যাপ্টেন ওকে বলবে যে বলটা এখানে দাও, এই বলটা দাও, এরকম করো ওরকম করো, তাহলে যে এত বছর ধরে যে এই বোলিংটা অভ্যেস করেছে সেটা কবে কাজে লাগাবে সে? তাই আমার কাজ হলো অধিনায়ক হিসেবে ওকে ফ্রিডম দেওয়া, তুই যা করতে চাস সেটা কর, যেমন হবে খুশি তেমন কাজ। আমার কাজ হলো ফিল্ড পজিশন লাগানো, তোর কাজ হচ্ছে বল করা। তাই আমাকে জিজ্ঞাসা করবি না যে বোলিং কিভাবে করতে হবে, তুই যা বলটা কর, ভালো বল দিলে তো ভালো, সেটা না হলে পরের বার আবার চেষ্টা কর ভালো করার। কারণ এর থেকে বেশি ফ্রিডম একজন ক্যাপ্টেন আর কি দিতে পারে? উইকেট কিপারের তো মাইকের মধ্যে দিয়ে আওয়াজ পেয়ে থাকি, সামনে দে, পেছনে দে, একটু শর্ট দে। কারণ ওই ক্যাপ্টেনের আওয়াজ আপনি শুনে ফেলেছেন তাই হয়তো বলছেন। কিন্তু আমি এটা বিশ্বাস করি যে ক্যাপ্টেন তার বোলারদের ফ্রিডম দেওয়া উচিত। ও যেভাবে ইচ্ছে বল করতে পারে, যেরকম ফিল্ড ও সেট করতে চায়, যেরকম বোলিং ও করতে চায়। হয়টা কি যে বোলার যদি কোনো একটা বিশেষ বল দিতে চায় আর ভাবে যে, তখন তাকে নিজের 100% এফর্ট ওই বলটাকে দেওয়া উচিত, আর ওই বলটার জন্য ওকে প্রোটেকশন অবশ্যই নেওয়া উচিত। যদি অফ সাইডে দেয় তাহলে ফিল্ডার অফ সাইডে থাকা উচিত, লেগ সাইডে দিলে ফিল্ডার লেগ সাইডে থাকা উচিত। এবার এটাতে কি হবে যে আপনি বাউন্ডারি মারার সুযোগ কম পাবেন, কিন্তু যখন এবি ডিভিলিয়ার্সের মতন ব্যাটসম্যান যখন আসে, যেরকম খুশি আপনি প্ল্যানিং করতে, যেরকম খুশি বল আপনি করুন না কেন, সে সব জায়গাতেই 4 ছক্কা মারতে পারেন। কিন্তু আপনি টোন টিটকিরি কেন মারেন? শোয়েব আখতারকে আপনি লাহোরে পেটাই করেছিলেন, পরপর ওনার বলে আপনি 4 ছক্কা মারছিলেন, তারপর আপনি ওনাকে বললেন যে তুই বোলিং করছিস না ভিক্ষে চাইছিস।
ও আমাকে বারবার এটা বলছিল যে তুই তুই এটা কর, তুই আমার বলে সমস্ত 4 থার্ড ম্যানে পয়েন্টে এসে মেরেছিস, সামনে তো 4 মেরে দেখা, সামনে তো 4 মেরে দেখা, সামনে তো 4 ছক্কা। তাই আমি বললাম ভাই তুই বল করছিস নাকি ভিক্ষা চাইছিস? তারপর আমি একটা স্ট্রেট ড্রাইভে 4 মেরেছিলাম। আমি বললাম শখ পূরণ হয়ে গেল, তো এবার বাকি বলগুলো কর। তাই এটা স্যার মানে কখনো কখনো এরকম হাসি ঠাট্টা অবশ্যই চলা উচিত মাঠে, কারণ আপনি কতক্ষণ আর সিরিয়াস ব্যাটিং করতে পারবেন। আর ব্যাটসম্যান মানে যখন ব্যাটসম্যান ব্যাটিং করে তখন বোলার এটা ভাবে যে কথা তো বলবে, কিছু বলবেই না, তাই যা খুশি বলো, তুমিই হচ্ছে সম্রাট। কিন্তু কাউকে এতটাও গ্র্যান্টেড নেওয়া উচিত নয় যে কারণ যে তুমি যা খুশি বলে যাবে অন্য কিছুই বলবে না সে, তাই ওদের চুপ করানোর জন্য কখনো কখনো বলতে হয়। তবে কি শুধু পাকিস্তানিদের বলেন নাকি বাকিদেরকেও আপনি? না স্যার, বাকিদেরও। মানে একটা ঘটনা আমি আপনাকে বলছি যে অস্ট্রেলিয়াতে যখন আমি ছিলাম তখন সচিন আর আমি ব্যাটিং করছিলাম, আর মাইকেল ক্লার্ক সে সময় সবে নতুন খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়াতে এসেছিলেন, আর বারবার গিয়ে সচিন টেন্ডুলকারকে কিছু একটা বলছিলেন, ইউ আর টু ওল্ড, ইউ কান্ট ফিল, ইউ কান্ট ডু দিস, ইউ কান্ট ডু দ্যাট। তাই অনেকক্ষণ ধরে এরকম বলে চলেছিল, আর আমি অন্যের কাছে গেলাম আর আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার বয়সটা ঠিক কত? উনি বললেন 23 বছর। তখন আমি ওনাকে বললাম যে তার থেকে তো বেশি উনি 100 করেছেন। আর আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি 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 কতগুলো ম্যাচ খেলেছেন? উনি তখন বললেন 10-12টা মতন। আমি বললাম তার থেকে তো বেশি উনি উইকেট নিয়েছেন। তাই আমি বললাম আপনি ওনাকে কেন নিন্দে করছেন, কেন ফালতু কথা বারবার বলছেন? তখন সে মানলো না, বললো যে ইউ গো অ্যান্ড ডু ইউর ওয়ার্ক। তাই আমি জিজ্ঞাসা করলাম যে আপনার যে বন্ধু আছে তারা আপনাকে একটা নামে ডাকে, সেটা কি? ও বলল পাপ। আমি তখন ওকে বললাম আপনার ব্রিডটা বলে দিন না, যাতে আমি ওই ব্রিডের সার মেয়ে আমি আমার নিজের বাড়িতে নিয়ে যেতে পারি। তাই এটা শুনেও এত হতভম্ব হয়ে গেল যে উনি বলা বন্ধ করে দিল। তাই কখনো কখনো কারণ মুখ বন্ধ করার জন্য আপনাকে নিজেকেও বলতে হয়। তাই সেই জন্য স্যার আমরা কখনো কখনো এরকম ঠাট্টা তামাশা করতেই থাকি। কিন্তু এমন কি কেউ আছে যে আপনাকেও কথা শোনায়? হ্যাঁ, আমার বাচ্চারা। কি আইপিএল এর সময় যখন ওরা খেলা দেখতে যেত বা টিভিতে খেলা দেখতো আর আমি আউট হয়ে যেতাম, তখন ওরা এটাই বলতো যে বাবা তুমি তো রানই করোই না, তুমি বলো যে অনেক ভালো প্লেয়ার, তুমি কিরকম বড় প্লেয়ার, হ্যাঁ রানই করতে পারছো না তুমি। তাই জানো আমার বন্ধুরা আর কি মারে আমাকে নিয়ে, স্কুলে গেলেই বলে যে তোর বাবা কোনো প্লেয়ারই নয়, কোনো ব্যাটসম্যানই নয়। তখন আমি তাকে বললাম যে আইপিএল এর এখনো 3-4টে ম্যাচ তো বাকি রয়েছে, দাঁড়া একটা ম্যাচ আমি অবশ্যই কিছু করে দেখাবো, ওই কথা দিলাম। তারপর যখন আমি ওই চেন্নাইয়ের 122 রান করলাম 58 বলে, তারপর আমি ওকে বললাম যে বাবু তোমার বাবা কিছু তো করতেই পারে, তাই না? સર હું એ પૂછવા માંગુ છું તમારી ફેમિલીમાંથી બીજું એક વિરેન્દ્ર સહેવાગ ક્રિકેટ ટીમને મળશે શું? দেখুন দেখুন এটা বলাটা খুব কঠিন ব্যাপার, কারণ আমার 2 ছেলেই স্পোর্টসে খুবই ভালোবাসে, ক্রিকেটও খেলে, ফুটবলও খেলে, সুইমিংও করে। তাই ভবিষ্যতে ও কোনটা ক্যারিয়ার হিসেবে বেছে নেবে এটা তাদের ইচ্ছে। বাবা হিসেবে আমার কাজ হলো আমি নিজের ছেলেদের সাপোর্ট করব, যেটা সে জীবনে করতে চায় তাকে সেটাতে সাহায্য করব। আমি কখনোই চাইবো না যে আমি তাকে জোর করব যে সে ক্রিকেট খেল বা কোনো স্পোর্ট খেলুক বা সে অন্য কিছু করুক। তাই যেটাতে তাদের মন চায় তারা সেটাই করুক। যদি তারা ক্রিকেটকে বেছে নেয় তাহলে আপনিও দেখতে পাবেন সেটা। বীরেন্দ্র সেহবাগ, আমি আপনাকে সব রকমের প্রশ্ন করেছি আপনার ক্যারিয়ার নিয়ে, রাইভালারিজ নিয়ে, ঝামেলা নিয়ে, আর আপনি খুব ভালো উত্তর দিয়েছেন। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকে আদালতে শুনবো আজকের বিচারক যশপাল শর্মার সিদ্ধান্ত আজকের মোকদ্দমার। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজকের মামলা করেছি বীরেন্দ্র সেহবাগের ওপর। আমরা ওনার সাথে কথা বলেছি ওনার ব্যাটিং এর ব্যাপারে, সেহবাগকে জিজ্ঞেস করেছি ক্রিকেটের রাইভালারিজের ব্যাপারে, ঝামেলার ব্যাপারে। এবার সময় হয়েছে আপকে আদালতে আজকের জাজ, বিখ্যাত ক্রিকেটার আর সিলেক্টর যশপাল শর্মার রায়ের। আপনি আন্তর্জাতিক স্তরে সন্ন্যাস নিয়েছেন বটে, কিন্তু আমি অনেক শোজ দেখেছি এই আদালতে, অনেক অনেক অতিথিরা এখানে আসেন, মহান মহান অভিজ্ঞ লোকেরাও এখানে আসেন, কিন্তু যেরকম ঝাঁঝালো প্রশ্ন রজতবাবু আপনাকে করলেন সেগুলো শুনে অনেকের ঘাম ছুটে যায়। কিন্তু তবে আজ যেভাবে আপনি সব প্রশ্নের আর কি উত্তর দিয়েছেন, এতে বোঝা যাচ্ছে যে যখন ক্যারিয়ারে আপনি খেলছিলেন সে সময় কত রকম কমিটমেন্ট ছিল, সত্যের পথে হেঁটে একদম সততার সাথে আপনি এই উত্তরগুলো দিয়েছেন। আর সবার শেষে আমি এটা বলতে চাই যে আপনাকে আপনি যতগুলো উত্তর দিয়েছেন সেই সব অভিযোগ থেকে আদালত আপনাকে মুক্তি দিচ্ছে, কিন্তু তার সাথে একটা পরামর্শও দিচ্ছে যে আপনি আন্তর্জাতিক স্তরে সন্ন্যাস নিয়েছেন বটে, কিন্তু আপনি অবশ্যই ক্রিকেটের সাথে যুক্ত থাকুন। এভাবে তরুণ খেলোয়াড়দেরকে নিজের অভিজ্ঞতা,
নিজের অবদান দিয়ে তাদেরকে এমনভাবে গড়ে তুলুন যে তাদের মধ্যে যে কোনো খেলোয়াড় কখনো যদি আন্তর্জাতিক স্তরে খেলে তখন এই নতুন প্রজন্ম এটা বলতে পারে যে এই তরুণ খেলোয়াড়ের মধ্যে বীরুর আভাস দেখা যায়। যেমনটা আমি বললাম যে এই আদালত আপনি যতটা সততার সাথে উত্তর দিয়েছেন আপনাকে মুক্ত করা হচ্ছে, কিন্তু সম্পূর্ণভাবে মুক্তি আপনি তখনই পাবেন যখন কিনা দর্শক একটা অনুরোধ করেছিল যে আপনি এমন একটা গান শোনাবেন যেটা আপনার খুবই পছন্দের, সসুরাল গেঁদা ফুল। এটা সেই গানটাই যেটা MS ধোনি নিউজিল্যান্ড টোরে স্পেশালি আমার জন্য চালাতো। सास गाली देवे देवर जी समझा लेवे ससुराल गेंदा फूल। থ্যাংক ইউ। এই আশা নিয়ে, এই বিশ্বাস নিয়ে যে বীরেন্দ্র সেহবাগ এইভাবেই ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকবেন, নতুন খেলোয়াড়দের ইন্সপায়ার করতে থাকবেন, আর আমরা যারা ক্রিকেটকে ভালোবাসি সারা জীবন ধরে বীরেন্দ্র সেহবাগের প্রত্যেকটা ইনিংসকে আমরা মনে রাখবো। আজকের মোকদ্দমা এখানে শেষ করছি। পরের সপ্তাহে দেখা হচ্ছে নতুন এক ব্যক্তিত্বের সাথে। ততক্ষণের জন্য নমস্কার।